আপনি এখন শুনছেন হরর উইথ যিশু। এই শহরের আলো ঝলমলে রাতের আড়ালেও কিছু জায়গা আছে যেখানে সন্ধে নামলেই জমে ওঠে নীরবতা। সেই নীরবতার মাঝেও কোথাও যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। একটা ঘর নম্বর 42, যেখানে একবার ঢুকলে কেউ আগের মতো আর ফিরে আসেনি। স্বপ্ন নিয়ে শহরে আসা এক সাধারণ মেয়ে, কিন্তু জীবন তাকে ছুড়ে দিয়েছিল এক নরকপুরীতে। আর সেই নরকের মাঝেই গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের ইতিহাস। আজকের গল্পে আপনাদের শোনাবো সেই 42 নম্বর ঘরের অলৌকিক আতঙ্কের কথা, যেখানে ভয় শুধুই গল্প নয়, ভয় এখানে সত্যি। ডিসক্লেমার: এই গল্পে যেসব চরিত্র, স্থান বা ঘটনা দেখানো হয়েছে তা 18 বছর বা তার বেশি বয়সীদের জন্য উপযুক্ত। এতে রেড লাইট এরিয়া, মানসিক আতঙ্ক, মৃত্যু, যৌন ব্যবসা এবং সংবেদনশীল সামাজিক প্রেক্ষাপট উপস্থাপন করা হয়েছে। এই গল্পের উদ্দেশ্য কেবল রহস্য, রোমাঞ্চ ও হরর বিনোদন প্রদান করা, কোনোভাবেই কাউকে আঘাত করা নয়। যদি আপনি কম বয়সী, সংবেদনশীল বা এই ধরনের বিষয়বস্তু আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন, তাহলে দয়া করে এই কন্টেন্টটি এড়িয়ে চলুন। সকল শ্রোতা ও দর্শকের বিবেচনার জন্যই এই সতর্কতা। শুরু হচ্ছে হরর উইথ যিশু এপিসোড নম্বর 2 এর সোনাগাছির এই ঘরেই ঘটে অলৌকিক ঘটনা। সালটি 2008। কলকাতা শহরের শরীর তখন রাত নামলে বদলে যেত। ঘুপচি গলি, পাপড়ি ভাজার গন্ধ, হালকা মদের গন্ধের সাথে মিশে থাকতো লাল আলোর সেই ভিজে স্পর্শ। সেই পুরনো দোতলা বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। দেয়ালের পোলেস্তরা খুলে পড়ে কাঠের সিঁড়ি চিরিক চিরিক শব্দ করে। সেই বাড়ির এক ঘরেই হঠাৎ এক সন্ধ্যায় প্রথম পা রাখে রুহি। বয়স মাত্র 17, উচ্চতা প্রায় 5 ফুট 4, রং দুধে আলতায়, চুল কোমর ছাড়িয়েছে, চোখটা তার একদম আয়নার মতো। কেউ জানে না সে কোথা থেকে এসেছে, শুধু সে সেই 42 নম্বর ঘরেই বসে থাকে আয়নার সামনে, এক দৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা নিজের দিকে তাকিয়ে। কোনো কথা নয়, কোনো অভিব্যক্তি নয়, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে নিজের দিকে। যদিও পরে শোনা যায় রুহির আসল গল্প। রুহি একজনের সাথে ভালোবাসায় জড়িত ছিল। গ্রামের স্কুলে পড়ার সময় সে সেই ছেলেটির প্রতি দুর্বল হয়ে যায়। ছেলেটি বড় লোকের ছেলে, বাইক, গিফট, ভালোবাসা সমস্ত কিছু দিয়েই রুহির জীবনটা যেন একটা অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। প্রায় 4 বছর ধরে তার প্রতি আসক্ত হয়ে পড়ে রুহি। একদিন রাতে ছেলেটি হঠাৎই বলে, চলো শহরে, নতুন জীবন শুরু করি। আর রুহিও রাজি হয়ে যায়। শহরে আসার 1 সপ্তাহের মধ্যেই তাকে সোনাগাছিতে প্রায় 2 লক্ষ টাকায় বিক্রি করে দেয় সেই ভালোবাসার প্রেমিক। সেই রাতের পর থেকে তার চোখ বদলে গিয়েছে। ভালোবাসার প্রতি বিশ্বাস এবং হয়তো তার স্তব্ধতাই বুঝিয়ে দেয় সে কতটা ভেতর থেকেই ভেঙে পড়েছিল সেই দিনটি থেকে। রোজ তার উপর এই অমানবিক অত্যাচার সে আর হয়তো সহ্য করে উঠতে পারছিল না। রুহি হয়তো মানসিকভাবে এই পরিস্থিতির সাথে সামঞ্জস্য করে উঠতে পারেনি। সারাদিন সে ঘরের কোণায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদত, আর সেখানকার নিয়ম অনুযায়ী নিজের ইচ্ছার বিরুদ্ধে সেই 42 নম্বর ঘরেই পৈশাচিক পুরুষেরা তার দেহটিকে একের পর একজন এসে খুবলে খুবলে ধ্বংস করে। রুহি জানত এই গোলক ধাঁধা থেকে সে হয়তো চাইলেও কখনো বেরোতে পারবে না। আর সে এটিও জানত যে গ্রাম থেকে পালিয়ে আসার পর সে গ্রামে কখনোই সে আর ফিরে যেতে পারবে না। তার বাবা মা, ছোট বোন এবং তার একমাত্র বাড়ির পোষ্য গরু, যাকে সে সাধ করে নাম রেখেছিল মধু। আর রুহিকে ছাড়া তো মধুও প্রায় অচল।
শুধু হয়তো সবার মতো এত ঘৃণা না বুঝেই গুমড়ে কাঁদে রুহির অনুপস্থিতিতে। লজ্জা, ঘৃণা আর সমস্ত কিছুর দুশ্চিন্তায় সে নিজেকে সামলে উঠতে পারে না। আর সেই রাতেই রুহি সেই ঘরের জানালায় একটি ওড়নার সাহায্যে গলায় দড়ি দিয়ে এই পৃথিবীর মায়া, মমতা, মানুষের পৈশাচিক লোভ লালসাকে ত্যাগ করে চলে যায় এক অজানা জগতের উদ্দেশ্যে। পরের দিন প্রায় দুপুর গড়িয়ে এলেও রুহির কোনো সারা শব্দ আর খবর না পেয়ে সেখানকার একজন এসে রুহির ঘরের সামনে ডাকাডাকি শুরু করে। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া না পাওয়ার ফলেই কয়েকজন মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় এবং তারপরেই দরজা ভেঙে সেই ঘরের ভেতর প্রবেশ করে সকলে এক এক করে। প্রবেশ করার সাথে সাথেই সকলে স্তম্ভিত হয়ে দেখতে পায় দরজার একেবারে উল্টো দিকের জানালার শিকের সাথে ওড়না জড়িয়ে রুহির নিথর দেহটা ঝুলে রয়েছে, পা অর্ধেক মাটিতে, চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে এবং একদিক থেকে গাল বেয়ে জিভ ঝুলে পড়েছে গলার দিকে। এই অবস্থা দেখে খবর দেওয়া হয় বাড়ির বড় মাকে। এই সাপেক্ষে এই ঘটনার পর বাড়ির বড় মা অর্থাৎ দেহ ব্যবসায়ীর যিনি সর্দার, তাকে সবাই বড় মা বলে সম্বোধন করতেন। আর এই ঘটনার পর বাড়ির সব মেয়েদের নিয়ন্ত্রণে থাকা বড় মা, প্রায় ৬৫ বছরের মহিলা, গলায় বড় হার, হাতে সোনার চুড়ি আর চোখে কড়া কাজল। বড় মা প্রভাবশালী হওয়ায় রুহির এই ঘটনার কথা কেউ যাতে না ছড়ায় সেজন্য সমস্তভাবে সেখানকার মেয়েদের এক প্রকার ভয় এবং হুমকি দেখিয়ে রাখা হয়। আর রুহির নিথর দেহটা সেখানকার কয়েকজন পুরুষের দ্বারা বাইরে দেহ পাচার করে ফেলা হয়, যাতে পুলিশি জটিলতায় পড়ে এই রমরমিয়ে চলা ব্যবসায় কোনো প্রকার ঘাটতি না আসে। প্রায় ভালোই চলছিল সমস্ত কিছু, কিন্তু হঠাৎ করেই শুরু হয় সেই বাড়িতে কিছু অলৌকিক ঘটনা। একদিন সন্ধেবেলা সেই বাড়ির একটি মেয়ে বারান্দায় বসে থাকাকালীন হঠাৎ তার চোখ যায় সেই দোতলার ৪২ নম্বর ঘরটির দিকে। সে দেখতে পায় ৪২ নম্বর ঘরটি এতদিন তালা বন্ধ থাকলেও সেদিন সে ঘরের দরজা খোলা দেখে এক প্রকার কৌতূহল হয়ে যায়। হঠাৎ সে লক্ষ্য করে সেই ঘরের দরজার সামনে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। দূর থেকে সেই অবয়বের মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু তার বাতাসে উঠতে থাকা লম্বা চুল, পরনে চুড়িদার আর এই শারীরিক গঠন দেখে সেই মেয়েটি বুঝতে পারে এখানকারই অন্য কোনো মেয়ে হয়তো সেই ঘরের দখল নেওয়ার চেষ্টা করছে। তাই বারান্দা থেকে একটু উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে দোতলার কাঠের সিঁড়ি ধরে ওপরে উঠতে গিয়ে সে যা দেখতে পায় সেটা দেখে সে নিজেকে আর স্থির রাখতে পারে না। সে দেখতে পায় সেই মেয়েটি আর অন্য কেউ না, গত কয়েকদিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা রুহি দাঁড়িয়ে আছে তার সামনেই। রুহির মুখ বিকৃত, জিভ বাইরে বেরিয়ে আছে আর অনবরত জিভ দিয়ে লালা গড়িয়ে পড়ছে মেঝেতে, আর চোখ দুটোর জায়গায় শুধু গর্ত। এই দৃশ্য দেখে সে আতঙ্কে চিৎকার করে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর থেকে সেই ৪২ নম্বর ঘরের আশেপাশেও কেউ ঘেঁষতে সাহস করত না। রাত বাড়লেই সেই বাড়িতে নেমে আসতো এক প্রকার ঠান্ডা শীতল ছায়ায় মোড়ানো ভয়ঙ্কর আতঙ্ক। প্রায় ঘটনা রটতে শুরু করে বাইরের কিছু মানুষের কাছেও। এর কিছুদিন পর ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। একদিন একজন মদ্যপ অবস্থায় সেই বাড়িতে এসে প্রায় নিয়ন্ত্রণ হারিয়েই চিৎকার করে বলতে থাকে, আমার রুহিকেই চাই, রুহিকে দেখে দাও।
রুহিকেই ডেকে দাও, আমি কাউকে চাই না। বাড়ির বাকি মেয়েরা অনেক বুঝিয়েও বলে রুহি এখন এখানে থাকে না, সে চলে গেছে গ্রামের বাড়ি। কিন্তু নাছোড়বান্ধার মতো সেই ব্যক্তি রুহির সেই ঘরের দিকে যেতে শুরু করে। হাজার ভয় ভীতির পরেও জোরপূর্বক সে ঘরের চাবি নিয়ে তালা খুলে প্রবেশ করে সেই অভিশপ্ত ৪২ নম্বর ঘরটিতে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সেই ব্যক্তি। এর সাথে বাড়ির সকলেও মনে করেন এই রাতে নেশাগ্রস্ত মানুষের সাথে তর্ক বচসা বাড়িয়ে নিজেদের ক্ষতি করে লাভ নেই, তাই সকলের নিজেদের ঘরে চলে যাওয়াটাই শ্রেয়। তাই কেউ বিরক্ত করতে চায় না কাউকেই। পরের দিন সকালে ঘটে আরও এক মর্মান্তিক ঘটনা। বড়মার সাথে কয়েকজন মেয়ে গিয়ে সেই দরজা ভাঙে। ভেতরে প্রবেশ করে যা দেখতে পায় সেই দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। বড়মা সহ সকলের চোখে এক প্রকার ভয়ের ছায়া। সবাই নিমেষেই স্তব্ধ হয়ে যায় ঘরের দৃশ্য দেখে। তারা দেখে গতকাল রাতে আসা সেই মদ্যপ লোকটির বস্ত্রহীন অবস্থায় বিছানায় লুটিয়ে পড়ে আছে, আর চোখে তার এক অজানা ভয়। চোখ দুটি বড় বড় করে খোলা, মাথার একগুচ্ছ চুল মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে নিয়েছে এবং সেই লোকটির পুরুষাঙ্গ কেউ খুবলে ছিঁড়ে নিয়েছে এক বিস্তার রাগে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কে ঘর থেকে পালিয়ে যায়। পুলিশ আসে প্রথমবার এই বাড়িতে। সমস্ত ইনভেস্টিগেশনের পরেও কোনো প্রকার প্রমাণ না থাকার কারণে ঘটনাটি সুইসাইড বলেই কেসটিকে বাতিল করে দেওয়া হয় এবং বড়মা প্রভাবশালী হওয়ায় তার অর্থের জোরে এই ঘটনাটিও ধামাচাপাই পড়ে যায়। কিন্তু সত্যি কি এটি সুইসাইড ছিল নাকি কোনো অশরীরীর প্রতিশোধ, যার সুন্দর জীবনটি বিশ্বাস এবং ভালোবাসার মায়াজালে জড়িয়ে শেষটা এত বেদনাদায়ক হয়েছিল? কিছুদিন বাদে জানা যায় রুহির সেই প্রেমিকও কোনো এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রুহির মৃত্যুর কয়েকদিন পরেই। ঘটনার কয়েক বছর পরে সেই বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে নতুনভাবে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। ৪২ নম্বর ঘরের ইতিহাসই রয়ে যায়, আর আজও সাক্ষী রয়ে গেছে কিছু মানুষের মনের ভেতর সেই ৪২ নম্বর ঘরের আতঙ্ক। শুনছিলেন হরর উইথ যিশু, যেখানে গল্প নয় ভয়ই সত্যি। আমাদের দ্বিতীয় এপিসোডের গল্পটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। হরর উইথ যিশু চ্যানেলে গল্পগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে শ্রোতাদের শোনার জন্য অনুরোধ। আমরা কুসংস্কারের বিরুদ্ধে। হরর উইথ যিশু কাউকে ভূত বা ভৌতিক ঘটনাকে বিশ্বাস করতে উৎসাহিত করে না। আপনি বিশ্বাস করবেন কিনা তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই সিরিজটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। হরর উইথ যিশু চ্যানেলের সাথে থাকুন, ভয়কে বানান নিজের বন্ধু। আজকের মতো আমি যিশু বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ৩ নম্বর এপিসোডে।